নমস্কার, নেশন টাইমে আপনাদের স্বাগত। আজকে নেশন টাইমের বিষয় পড়শি দেশ বাংলাদেশ। নেশন টাইমে বিদেশ কেন? কারণ বাংলাদেশ শুধুমাত্র বিদেশ নয়, পড়শি দেশ। পড়শি দেশের একটা প্রবাদই আছে যে মানুষ তার বন্ধু পাল্টাতে পারে প্রয়োজন অনুযায়ী, কিন্তু তার পাড়া প্রতিবেশীকে পাল্টাতে পারে না। ঠিক তেমনই বাংলাদেশে যদি আগুন লাগে, সেই আগুনের আঁচ ভারতে এসে পড়বেই। এবং তার থেকেও আরও বড় কথা, বাংলায় এপার বাংলা ওপার বাংলা আমরা এমনি কথায় কথায় বলি না, অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়েছে। অবশ্যই 47 সালে দেশ ভাগ হয়েছে, পাঞ্জাব ভাগ হয়ে গেছে, বাংলা ভাগ হয়েছে, কিন্তু আমাদের জাতি, বর্ণ, ধর্ম, ভাষা সব মিলেমিশে পশ্চিমবাংলা এবং পূর্ব বাংলা তারা তো বদলায়নি। ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়েই বাংলাদেশকে আবার আলোচনায় আনতে হচ্ছে। কারণ আপনারা জানেন যে প্রায় 3-4 মাস ধরে, সেই জুন মাস থেকে বাংলাদেশে হাসিনা বিরোধী আন্দোলন শুরু হয়েছিল, ছাত্র আন্দোলন। সেই ছাত্র আন্দোলন বাড়তে 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 এমন একটা জায়গায় গেল যে শেখ হাসিনাকে শেষ পর্যন্ত দেশ ছাড়তে হলো। দেশ ছেড়ে তিনি এলেন ভারতে, এবং এখনও পর্যন্ত যেটা খবর, ভারতে এসেই তিনি বাংলা হয়ে তারপর দিল্লিতে চলে গেছিলেন। দিল্লির কোনো একটা অজ্ঞাত জায়গায় ভারতের নিরাপত্তা যে ব্যবস্থা, তারা শেখ হাসিনাকে সম্পূর্ণ নিরাপত্তা দিয়ে তারা আশ্রয় দিয়েছেন, ভারত আশ্রয় দিয়েছে। তা এর মাঝখানে দাঁড়িয়ে হাসিনা কখনো লন্ডন, কখনো অন্যান্য দেশে যাওয়ার পরিকল্পনা করছিলেন বলে খবর ছড়িয়েছিল। তিনি ভিসা পাননি এমনটাও খবর ছড়িয়েছিল, কিন্তু তারপর থেকে আর কোনো খবর পাওয়া যায়নি। বলা ভালো যে খবর দেওয়া হয়নি, যেটা ধরে নেওয়া যেতে পারে বা স্বাভাবিক যে শেখ হাসিনা দিল্লিতেই আছেন, দিল্লির পার্শ্ববর্তী কোনো একটা জায়গায় আছেন, এবং ভারত সরকার তাকে নিরাপত্তা দিচ্ছে। এইখানে দাঁড়িয়ে নতুন যে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের, মোহাম্মদ ইউনূস, নোবেলজয়ী যিনি কৃষি বিজ্ঞানী, ইউনূসের নেতৃত্বে নতুন যে অন্তর্বর্তী সরকার, তার সঙ্গে ভারতের সম্পর্ক কিন্তু হাসিনার আমলে, হাসিনার সঙ্গে মোদি বলা যেতে পারে, বা তার আগে মনমোহন সিং বলা যেতে পারে, সরাসরি বাংলাদেশ ভারতের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শেখ হাসিনা আমল পর্যন্ত চালু ছিল, সেটা কিন্তু নতুন অন্তর্বর্তী সরকার আসার পর একটু যেন ঠং, একটু যেন ঠকাঠকি, এই ব্যাপারটা লক্ষ্য করা যাচ্ছে। মূলত হাসিনাকে আশ্রয় দেওয়াকে নিয়ে আরও বিশেষ করে, এবং একাধিকবার ভারতের বিরুদ্ধে মন্তব্য, সেটা দেখা গেছে। কিন্তু মাঝখানে একটা পালাবদল এসেছে, সেটা হচ্ছে যে আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনে ট্রাম্প আবার ফিরে এসেছেন, ডোনাল্ড ট্রাম্প, এবং যিনি নির্বাচনের আগে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার, সংখ্যালঘুদের ওপর অত্যাচারকে একটা ইস্যু করেছিলেন, যার ফলে গোটা বাংলাদেশ জুড়ে, আমেরিকা জুড়ে যারা হিন্দু আছেন, বাংলাদেশি হিন্দু, ভারতীয় হিন্দু, তাদের পুরো সাপোর্টটা তিনি পেয়েছেন, যেটা তার জেতার জন্য একটা অন্যতম এজেন্ডা ছিল বা সাহায্য করেছে। এই হিসেব নিকেশের মাঝখানে আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে দুই অতিথি রয়েছেন প্রদীপ চট্টোপাধ্যায়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, এবং তারপর সঙ্গে রয়েছেন জয়ন্ত ভট্টাচার্য, বিশিষ্ট সাংবাদিক, এবং বহুদিন ধরে তিনি আন্তর্জাতিক সম্পর্ক, ভারতের সঙ্গে অন্যান্য দেশের কূটনৈতিক সম্পর্ক নিয়ে তিনি ফিল্ডে কাজ করেছেন। বহুবার তিনি বাংলাদেশেও গেছেন। আমাদের সঙ্গে দুই অতিথি রয়েছেন। প্রদীপবাবু, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। প্রদীপবাবু, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, প্রদীপবাবু, আপনার কাছেই যে প্রথম প্রশ্নটা দিয়ে শুরু করব। সম্প্রতি আজকের মন্তব্যটা দিয়ে, আজকে যে খবরটা এলো যে বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষ এই শব্দটা রাখারই কোনো প্রয়োজন নেই, 90% মানুষ মুসলিম, সুতরাং ধর্মনিরপেক্ষ, অর্থাৎ বাংলাদেশের সংবিধান, যেটা কিনা 71 সালে পাকিস্তান, যেটা আগে ছিল পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান, পাকিস্তানের ছিল মুসলিম রাষ্ট্র, কিন্তু বাংলাদেশ, মুজিবুর রহমান, তিনি কিন্তু মুসলিম রাষ্ট্র বা কোনো ধর্মকেন্দ্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সংবিধানকে তৈরি করেননি। সেইখান থেকে ধর্মনিরপেক্ষ শব্দটা রাখার আর প্রয়োজন নেই। মোহাম্মদ ইউনূসের সরকার, নতুন অন্তর্বর্তী সরকার, সেটা বলছে। এইটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? না, আসলে এইটার একটা প্রেক্ষাপট আছে, সেটা হচ্ছে যে
এই যে সরকার, অন্তর্বর্তী সরকার এসেছে এবং শেখ হাসিনাকে প্রায় বাধ্য করা হয়েছে দেশ ছেড়ে চলে যেতে, বিক্ষোভের আছে, সেইটাকে আগে বুঝতে হবে যে সেটা কেন হলো। শেখ হাসিনা লাস্ট 15 বছরের যে সরকার চালিয়েছেন তাতে হয়তো কয়েকগুলো ভুল পদক্ষেপ ওনার নেওয়া হয়েছিল, এবং তার মধ্যে তিনি কিন্তু এই যে জামাত ইসলামের যে মাদ্রাসাগুলো সেগুলোকেও কিন্তু তিনি যথেষ্ট উৎসাহ দিয়েছিলেন, তার পেছনে দাঁড়িয়েছিলেন প্রাতিষ্ঠানিকভাবে যে সেগুলো যাতে ওখানে সুন্দরভাবে ঠিকঠাক করে চলে। ফলে আজকে যে শেখ হাসিনা যে কাজটা শুরু করেছিলেন এবং ধর্মনিরপেক্ষ নামে ছিল, শেখ হাসিনার সময়ও হিন্দুদের ওপরে কিন্তু অনেক কিছু ওখানে অত্যাচার হয়েছিল, কিন্তু এই যে শেখ হাসিনা ছিলেন তার জন্য সরাসরি সংবিধান বা রাষ্ট্রের প্রকৃতি বদলটা সম্ভব হয়নি। তার কারণ শেখ হাসিনা একটা লিগ্যাসি বহন করছিলেন, একটা ইতিহাসের উনি ধারাবাহিকতা রেখেছিলেন শেখ মুজিবুর রহমানের। শেখ হাসিনাকে সরিয়ে দেওয়া এবং তারপরে ক্রমাগত ভারতের উপরে চাপ সৃষ্টি করা, যে এখনো তো পরিষ্কার নয় যে শেখ হাসিনা ভারতেই আছে কিনা, কিন্তু এমন একটা পরিবেশ বাংলাদেশে তৈরি করা হয়েছে যে শেখ হাসিনা ভারতে আছে এবং ভারত সরকার ইচ্ছে করে শেখ হাসিনাকে ফেরত দিচ্ছেন না, এবং সেই নিয়ে একটা অ্যান্টি ইন্ডিয়া যে ফিলিং সেটা বাংলাদেশে তৈরি করা হচ্ছে। তার সাথে এই যে সরকার, অন্তর্বর্তী সরকার, তারা চেয়েছিল যে নির্বাচন করার কথা, নির্বাচন যতদিন পিছবে এই সরকারের লক্ষ্য হচ্ছে সেইটে, এবং তারা সংস্কারের নামে বিভিন্ন রকমের যে মৌলবাদী, কট্টর মৌলবাদী যে অবস্থান সেগুলো নেবে, এবং তার একটা প্রথম পদক্ষেপ যেটা এই এটাও তো সংস্কারের যে বিভিন্ন কমিটি তারা করেছেন সেই কমিটির সুপারিশ। তাহলে আজকে সেই কমিটির সুপারিশ যদি হয় যে এটা একটা ধর্মনিরপেক্ষ শব্দটি থাকবে না এবং ইসলামী রাষ্ট্র হবে, তাহলে সেখানে তাদের মনে করা দরকার এই যে ইউনিস, তিনি তো হচ্ছে গিয়ে আমেরিকা, এবং তার যে উপদেষ্টা, বেশিরভাগ উপদেষ্টাই কিন্তু বিদেশে শিক্ষিত, পশ্চিম দুনিয়ার শিক্ষিত, কিন্তু তাদের আজকে মনোভাবটা কি দেখাচ্ছেন, এটাই প্রশ্ন। যে তাহলে শেখ হাসিনাকে সরানোটা একটা বৃহত্তর কনস্পিরেসির অংশ মাত্র। মানে তার সঙ্গে কি সেনাবাহিনীও জড়িয়ে, আপনি কি মনে করেন? দেখুন, সেনাবাহিনী হচ্ছে গিয়ে একদম ঠিক ওত পেতে আছে যে কখন এই নির্বাচন ভেস্তে যাবে, এবং এই সরকারের উপরে মানুষ হচ্ছে গিয়ে আরো ক্ষুব্ধ হবে যে আপনারা যেটা বলেছিলেন সেটা করছে না, এবং সেনাবাহিনী এখানে সরকার বা ক্ষমতায় চলে আসবে। এই যে একটা হচ্ছে গিয়ে পুরো যে জিনিসটা আমরা পাকিস্তানে দেখি, মাঝে মধ্যেই সেনার কথাতেই সবাই উঠবোস করে, সেনাটাই ওখানে সবকিছু চালায়, সেটাই বাংলাদেশে আবার হবে, এইটার দিকে বাংলাদেশকে এগোচ্ছে। এবং আপনি মনে রাখবেন যে মোহাম্মদ ইউনিস তিনি কিন্তু ইউনাইটেড নেশনেও বলেছেন যে এটা একটা গ্র্যান্ড স্ট্র্যাটেজি, অনেকদিন ধরে এই কৌশল পরিকল্পনার একটা রূপায়ণ হয়েছে যে শেখ হাসিনা চলে গেছে। ফলে এটা কিন্তু শুধুমাত্র ছাত্র বিক্ষোভ তার ফলে চলে যাওয়া নয়, আসলে বাংলাদেশকে এবং ভারতের প্রতিবেশী হিসাবে বাংলাদেশকে অস্থির করে তোলা এবং কট্টর মৌলবাদী করে তোলা, ভারতকে চাপে রাখার জন্য, এটাই হচ্ছে কি আসল লক্ষ্য। খুবই উদ্বেগের প্রতিবেশী দেশে যদি এই ধরনের ঘটনা ঘটে, পশ্চিম প্রান্তে কি হচ্ছে দীর্ঘ বছর ধরে, দশক ধরে আমরা তো দেখছি, তার সঙ্গে সেই নাশকতা, সীমান্তে লড়াই, সেগুলো ভারতকে ভুক্তভোগী হচ্ছে এখনও পর্যন্ত। পূর্ব পাশে যদি বাংলাদেশে এই অবস্থা হয়, আমরা জয়ন্ত ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে, আরও একজন অতিথি, বিশিষ্ট সাংবাদিক, এবং দীর্ঘদিন ধরে তিনি একাধিক দেশে তিনি গেছেন, শুধু ভারত তো নয়, বাংলাদেশ নয়, একাধিক দেশে তার অভিজ্ঞতা রয়েছে। জয়ন্তদা, আপনি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। জয়ন্তদা, প্রথমেই আপনার কাছে একটা বেসিক জিনিস জানার, সেটা হচ্ছে যে গতকাল বাংলাদেশ সরকার রেড কর্নার নোটিশ জারি করেছে শেখ হাসিনার বিরুদ্ধে। এই রেড কর্নার নোটিশ সরাসরি ইউরোপে চলে গেছে, বলা ভালো ইংল্যান্ডে চলে গেছে। রেড কর্নার নোটিশ জারি করার মানেটা কি, এবং তাতে ভারতের কি ভূমিকা থাকতে পারে যদি এই রেড কর্নার নোটিশ যেখানে ইন্টারপোলে জারি করা হয়েছে, আপনি যদি খুব সহজ ভাষায় ব্যাপারটা একটু বুঝিয়ে বলেন আমাদের, রেড কর্নার নোটিশ মানে কি, এবং তাতে ইন্টারপোল কি করতে পারে, এবং তাতে ভারতের কি ভূমিকা হতে পারে, এইটা প্রথম প্রশ্ন আপনার কাছে। রেড কর্নার নোটিশ শুনতে যেরকম ভয়ঙ্কর, ঠিক ততটা নয়। এটা এমন নয় যে একেবারে ওয়ারেন্ট পাস হয়ে গেল যে এক্ষুনি তাকে অ্যারেস্ট করে নিয়ে এসো। এটা কোঅর্ডিনেট করে একটা, ঠিকই তুমি বললে, ইন্টারপোল, অর্থাৎ ইন্টারন্যাশনাল পুলিশ। তো এই ইন্টারন্যাশনাল পুলিশের সদস্যগণ হচ্ছে বিভিন্ন দেশের, যারা নাকি এই অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত, তাদের কাছে এই খবরটা দেওয়া হয় যে অমুক লোক
তার বিরুদ্ধে আমাদের এখানে মামলা মোকদ্দমা আছে বা তাকে আমরা খুঁজে পাচ্ছি না। এবার যেখানে তাকে স্পট করা যাবে যে কোনো দেশে, তাকে ইমিডিয়েটলি যেন আমাদের খবর দেওয়া হয় এবং পারলে তাকে যেন পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে। কিন্তু এখানে একটা কথা হলো যে যদিও দুই দেশের মধ্যে যদি এই ধরনের কোনো সমঝোতা আগেও হয়, তাও কিন্তু যেই দেশে সেই লোকটি রয়েছে সেই দেশ যদি না চায় তাহলে কিন্তু জোর করে তাকে তুলে আনা যায় না। তো কাজেই রেড কর্নার নোটিশটা ঠিকই একটা ফর্মালিটি, একটা প্রসেস, যেখানে নাকি এটা খবরটাকে অন্যদের সঙ্গে সেটা শেয়ার করা হয় যে আপনারা যদি অমুককে যদি দেখতে পান কোথাও তাহলে আমাদের খবর দেবেন এবং পারলে তাকে আমরা যাতে ফিরিয়ে আনতে পারি তার ব্যবস্থা করবেন। কিন্তু এটা কিন্তু বাধা ধরা নয়। সেখানে এমন নয় যে ইউরোপ বা আমেরিকার যে মেম্বার রয়েছে ইন্টারন্যাশনাল পুলিশের মধ্যে তারা যে জোর করে ভারতকে বলবে বা বাংলাদেশ জোর করে ভারতকে, যদি ভারতে থাকেন তিনি এখনো, সেটা আমিও মেনে নিচ্ছি যে শোনা যাচ্ছে ভারতে আছেন, ভারতে এসছিলেন সেটাও জানা গেছে, তারপরে তিনি কোথায় আছেন বহুদিন ধরে কেউ জানে না। তো কাজে যদি সেরকম ধরনের অবস্থা, তাতে কিন্তু ভারত মানে একেবারে বাধা নয় যে তাকে ফেরত পাঠাতেই হবে। এই হলো রেড কর্নার নোটিশ এবং ইন্টারপোল। কিন্তু আপনার বক্তব্য থেকে এটা পরিষ্কার, এটা ফর্মালিটি, কিন্তু ফর্মালিটি হলেও এটা তো একটা বার্তা, মানে ইনডাইরেক্টলি যে ভারতে শেখ হাসিনা রয়েছেন, ভারত যাতে ফিরিয়ে দিতে উদ্যোগী হয় তার প্রতি বাংলাদেশ সরকার নতুন নতুন উদ্যোগ নিচ্ছে। এবং যে বিষয়টা যেটা আপনার কাছে জানার, যে ভারত বাংলাদেশ নতুন সম্পর্ক, সেক্ষেত্রে যেভাবে হাসিনা চলে যাওয়ার পর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে নতুন অন্তর্বর্তী সরকার, তারা কিন্তু বারবার, যেটা প্রতিবাবু বলছিলেন, কট্টরপন্থী বিষয়টার দিকে ঢোকার চেষ্টা করছে। ভারতের বিদেশ মন্ত্রক, ভারতের বিদেশ নীতি এবং বাংলাদেশের কি এটা সম্ভব ভারতের সঙ্গে বন্ধুত্বহীন সম্পর্ক রাখা? গোটা বিনিয়োগ, পরিকাঠামোগত উন্নয়ন, ইলেকট্রিক থেকে শুরু করে রেল লাইন থেকে শুরু করে ভারতবর্ষের যে বিনিয়োগ বাংলাদেশে, সেটাকে অস্বীকার করে বাংলাদেশে থাকা সম্ভব? বাংলাদেশ চীনের দিকে ঝুঁকছে বলে যে বিষয়টা উঠে আসছে, গোটাই যে কূটনৈতিক সম্পর্ক, বাংলাদেশের নতুন কূটনৈতিক অবস্থান তাহলে কি হতে চলেছে বলে আপনি মনে করছেন গোটা ঘটনাগুলোকে কেন্দ্র করে? এখানে অনেকগুলো ইস্যু বলা হয়, অনেকগুলো ইস্যু আছে। প্রথমত আমি বলি, বার্তা কিন্তু প্রথম নয়, এই বার্তা বহুদিন ধরেই কিন্তু বাংলাদেশ দিয়ে যাচ্ছে যে শেখ হাসিনা আপনাদের দেশে রয়েছে, তাকে ফেরত পাঠানো হোক না হোক, সেটা যাকে বলে ফর্মাল বা ইনফর্মাল বিভিন্ন রকম ভাবে সেই কথাগুলো কিন্তু ভেসে এসছে, তাদের তরফ থেকে বলা হয়েছে এবং শেষ পর্যন্ত এই যে রেড কর্নার নোটিশ সেটা জারি করা হয়েছে। এবার যদি দেখা যায়, তোমার কিন্তু প্রশ্নের শেষে কিন্তু জবাবটা তুমি নিজেই দিলে। এখানে যে বিভিন্ন দেশগুলি, ভারতবর্ষের চারদিকে যে দেশগুলি, সে পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মলদ্বীপ বা এবার বাংলাদেশ, এখানে কিন্তু চায়না বহুদিন ধরেই থাবা বসানোর চেষ্টা করছে। এবং সেইভাবে যদি দেখা যায়, এর আগে যে মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ছিলেন তখন তিনি চায়না একটি মিটিং এ গেছিলেন এবং মিটিং শেষ হবার আগেই তিনি ফিরে এসেছিলেন। তো কাজেই বোঝা যাচ্ছিল যে তার সঙ্গে কিন্তু চায়নার তেমন ভালো সম্পর্ক ছিল না। সেইভাবেই যে কথাটা একটু আগে তুমি বললে রাজা, যে এই মার্কিন যুক্তরাষ্ট্রে এর আগে যে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন ছিল, তাদের বলা হয় নাকি যে ওখানে একটি দ্বীপে তারা চাইছিলেন তাদের একটা মিলিটারি বেস তৈরি করতে বা একটা যে কোনো মার্কিন একটা বেস তৈরি করার জন্য। তো সেই নিয়ে কথাবার্তা চলছিল, যার জন্য এটা বলা হয় যে নাকি এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চায়নার একটা কোনো রকমের একটা কোনো ভূমিকা ছিল, সেটা সোজাসুজি বা পেছন থেকে যেভাবেই হোক। কিন্তু এবার এই মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন যে রাষ্ট্রপতি হতে যাচ্ছেন, অর্থাৎ 20 জানুয়ারির পর তিনি ফর্মালি তিনি রাষ্ট্রপতি হবেন। 20 জানুয়ারিতে যা বলা হয় ইনগরেশন, সেটা হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। তারপরে ওনার যে সরকার, তাদের কিন্তু পুরো মানে রিলেশনটা অন্যরকমের হবে। এটা ডোনাল্ড ট্রাম্প, যে নাকি রাষ্ট্রপতি হতে যাচ্ছেন 20 জানুয়ারি, তিনি কিন্তু খুব সোজাসুজি ওই যেটাকে আগে টুইটার বলা হতো, এক্স হ্যান্ডেল, সেখানে তিনি লিখেছিলেন যে ওনার ঠিক পছন্দ নয় যা হচ্ছে বাংলাদেশে এবং তিনি তার বন্ধু নরেন্দ্র মোদীকে সমর্থন জানাতে তিনি তৈরি। এবং কিছুদিন পূর্বে আমরা দেখেছি যখন ব্রিক্স বলে একটি অর্গানাইজেশন আছে, যেখানে নাকি ব্রাজিল, রাশিয়া, ভারত, চায়না, সাউথ মানে দক্ষিণ আফ্রিকা ইত্যাদি দেশগুলো রয়েছে, সেখানে চায়নার সঙ্গে বহুদিন পরে
ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী মানে এই দুজনের মধ্যে মুখোমুখি সাক্ষাৎ যে বহুদিন হয়নি সেটা কিন্তু ওখানে হয়েছিল। তখন কিন্তু অনেকেই বলেছিলেন যে এটা হয়তো ওরা ভাবছে যে ডোনাল্ড ট্রাম্প ফিরে আসতে পারে। তখনও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ইলেকশনটা হয়নি, তার আগে এই ঘটনাটি ঘটে। তখন বলা হচ্ছিল যে চায়না হয়তো এটা ধরেই নিয়েছে ডোনাল্ড ট্রাম্প ফিরছে, এবং ফিরলে পরে এই দক্ষিণ এশিয়ার যে এখন যে অবস্থা পারিপার্শ্বিক মানে আশেপাশের দেশগুলো এবং ইত্যাদি নিয়ে যে এখানে একটা দাঁড়িয়ে রয়েছে অবস্থা দাঁড়িয়ে রয়েছে, সেটা হয়তো বদলে যাবে। কাজে এইসব মিলিয়ে যদি দেখা যায় তাহলে কিন্তু বাংলাদেশকে এবার নতুন করে ভাবতে হবে। একেবারেই আমি আরেকটা প্রশ্ন ছিল, এই প্রশ্নের মধ্যে আরেকটা প্রশ্ন ছিল যে বিভিন্ন যে মানে সাহায্য করা হচ্ছে, সাহায্য পয়সা নিয়ে বা যেরকম ভাবে, একটা ছোট্ট ঘটনা যেটা আমরা সবাই জানি, আদানি আমাদের দেশের যে বিজনেসম্যান, তার একটা ওখানে পাওয়ার স্টেশন ছিল, তো সেখানে পয়সা না পাওয়ার ফলে তিনি কিন্তু ওখানে কাজ বন্ধ করে দিয়েছেন। কিন্তু এখন যে আমি শুনলাম, সেটা বিস্তৃত আমরা পরে জানতে পারবো, এই ব্রেকের পরে সেগুলো জানতে পারবো, যে বাংলাদেশ সরকার নাকি চেষ্টা করছে সেই পয়সাটা দিয়ে দেবার। কাজে এই কথাটাও তোমার ঠিক রাজা, যে অনেক ক্ষেত্রে কিন্তু ভারতের সাহায্য ছাড়া তাদের এখন চালাতে পারবে না, যতটাই তারা চায়নার উপরে ভরসা করুক। এবং চায়নার যদি ইতিহাস দেখা যায়, বহু জায়গায় সাহায্য দিয়ে তারা কিন্তু তাদেরকে ফাঁদে ফেলেছে। তো কাজে এসব মিলিয়ে ঝুলিয়ে এখন বাংলাদেশকে কিন্তু নতুন করে ভাবতেই হবে। হ্যাঁ, আমার অনেক ধন্যবাদ জয়ন্তদা আপনাকে। আমার শেষ প্রশ্ন প্রদীপ বাবুর কাছেও এই বিষয়টা নিয়েই, সেটা হচ্ছে যে কথার সূত্র ধরে যে আমেরিকায় পালাবদল হয়েছে, জো বাইডেনের জায়গায় ডোনাল্ড ট্রাম্প এসেছেন। ট্রাম্পের সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, উষ্ণ সম্পর্ক, সেটা কিছু বাকি নেই। এবং ট্রাম্প ইলেকশনের আগেও এই বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচার, সংখ্যালঘুদের ওপর অত্যাচার, তাই নিয়ে একাধিক বক্তব্য রেখেছেন। কিন্তু ট্রাম্প যতটা বাংলাদেশ বা ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে চিন্তিত, তিনি যে মেইন ইস্যু নিয়ে জিতে এসেছেন সেটা হচ্ছে আমেরিকার অর্থনৈতিক অবস্থা। সেখানে H1 ভিসা দেওয়া নিয়ে উদ্বেগ রয়েছে। করোনার পর আমেরিকার অর্থনীতি কীভাবে বাড়ানো যায়, সেখানে বিদেশি বিনিয়োগ কীভাবে আরও কমিয়ে আমেরিকার অর্থনীতি কীভাবে চাঙ্গা করা যায়, সেটা মূল ইস্যু ছিল। ট্রাম্প কতটা এই ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে ট্রাম্প বা আমেরিকার নতুন সরকার কতটা প্রভাব ফেলতে পারেন বলে আপনার মনে হয় প্রদীপবাবু? আসলে ট্রাম্পের আগেও আমরা দেখেছি, তিনি আগে যখন রাষ্ট্রপতি ছিলেন, তিনি চেষ্টা করেছেন যে এই পুরো যে অঞ্চলটা, যেটাকে ওনারা ইন্দো প্যাসিফিক অঞ্চল বলছে, সেই অঞ্চলে ভারতবর্ষকেই তাদের প্রায় বলতে পারেন মুখপাত্র বা মুখ্য খেলোয়াড় হিসাবে তারা তৈরি করেছে। ফলে সেটা কোয়াড গোষ্ঠী বলুন বা এই দক্ষিণ এশিয়ায় একটা ভারসাম্য ক্ষমতা রাখার জন্য চীনের প্রতিদ্বন্দ্বী হিসাবে তারা ভারতকে সর্বসম্মতভাবে সাহায্য করবে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র এখন অনেক বেশি ভারতের কাছে জানতে চাইবে যে ভারতের অবস্থানটা কি। ভারত যে অবস্থান নেবে, মার্কিন যুক্তরাষ্ট্র সেই অবস্থানকে সমর্থন করবে বাংলাদেশের ক্ষেত্রে। ফলে আজকে এখানে ভারতের অবস্থানটা খুব গুরুত্বপূর্ণ। আজকে আপনি যখন বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন হয়েছে, ওখানে কিন্তু যে স্লোগানগুলো ছিল সেগুলো আমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও স্লোগান ছিল। অর্থাৎ একটা অ্যান্টি ইন্ডিয়া ফিলিং সেইটা কিন্তু রয়েছে। এবং শেখ হাসিনা যে ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের একটা উদাহরণ, সেটাও কিন্তু ওই স্লোগানগুলোর মধ্যে উঠে এসছে, যে সেটা সাধারণ বাংলাদেশের মানুষের মধ্যে ভালো লাগে না। ফলে এই জায়গাটায় আজকে যে সরকার, অন্তর্বর্তী সরকার এসছে, আমার মনে হয় ভারতের ভূমিকাটা কি হবে সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার কারণ ভারত আজকে একটা ভয়েস পুরো গ্লোবাল সাউথে, দক্ষিণ এশিয়ার যে কোনো দেশের বা উন্নয়নশীল দেশগুলোর একটা মুখপাত্র হয়ে উঠেছে, এবং তার কথা মার্কিন যুক্তরাষ্ট্র গুরুত্ব দিয়ে বিবেচনা করবে। ফলে ভারতকে আজকে কিন্তু একটা এই যে রেড কর্নার জারি হয়েছে, সেখানে একটা দর কষাকষি করতে হবে যে শেখ হাসিনাকে যদি ফেরত পেতে হয়, তাহলে গণতান্ত্রিক নির্বাচনের যে পরিস্থিতি ব্যবস্থা, সেটাকে তৈরি করতে হবে। একেবারে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন প্রদীপ ভট্টাচার্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। আমরা নেশন টাইমে এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি নিয়ে আবার ফিরে আসবো এই বিষয়ে। এবার আমরা কথা বলবো আরও একজন বিশিষ্ট সাংবাদিক, ফ্রিল্যান্স জার্নালিস্ট অবন্তিকা ঘোষের সঙ্গে। অবন্তিকা, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি। অবন্তিকার সঙ্গে আমাদের কথা বলার কারণটা এই, ইনি সম্প্রতি 7 দিন ধরে বাংলাদেশে ছিলেন কভার করার জন্যই, এবং বাংলাদেশে থাকার অবস্থায় যেটা
আমাদের রিপোর্টারদের যেটা হয়, রিক্সাওয়ালা থেকে শুরু করে হোটেল মালিক সমস্ত স্তরের সাধারণ মানুষের সঙ্গে তিনি কথা বলেছেন। রাজনীতি কোন পর্যায়ে যাচ্ছে, কূটনীতি কোন পর্যায়ে যাচ্ছে, বাংলাদেশের সঙ্গে আমাদের বৈরিতা বাড়ছে কি বাড়ছে না, এগুলো নিয়ে আমরা আলোচনা করছি। কিন্তু অবন্তিকার কাছে আমার এটাই প্রশ্ন, বাংলাদেশের সাধারণ মানুষ, হোটেল বেয়ারা থেকে শুরু করে রিক্সাওয়ালারা, তারা ভারতীয়দের বা মূলত বাংলা থেকে আসা ভারতীয়, আপনি যখন গেছেন তাদের সঙ্গে মেলামেশা করে আপনার অনুভূতিটা কি, সেটা যদি আমাদের দর্শকদের একটু শেয়ার করেন। হ্যাঁ, তার আগে রাজা, আমি তোমার প্রোগ্রাম শুনছিলাম। আমার একটা তোমার আজকে প্রোগ্রামের যেটা টপিক, সেটা নিয়ে আমার একটা কথা বলার আছে। হ্যাঁ বলুন। সেটা হচ্ছে, উনি বলেছেন সংবিধানে জায়গা নেই, কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে যে জিনিসটা নিয়ে প্রচন্ড বিতর্ক চলছে সেটা হচ্ছে ওনাদের কি লোকাল স্ট্যান্ডাই আছে কিছু সংস্কার করার, যেটা বিএনপি বারে বারে বলছে যে পার্লামেন্ট যেহেতু নেই, আপনারা কোনো পলিসি ডিসিশন নিতে হলে আগে কনসেনসাস একটা বিল্ড করুন। যদি সেই কনসেনসাস না বিল্ড করতে পারেন তাহলে সেই রিফর্মটা পরের যে ইলেক্টেড গভর্নমেন্ট তার জন্য ছেড়ে দিন। সেটাতে সেই যেই রিফর্মটায় কনসেনসাস নেই সেটাতে আপনারা যেতে পারেন না। এবং কনস্টিটিউশন নিয়ে স্পেশালি একটা প্রচন্ড প্রচন্ড স্ট্রং একটা রিয়াকশন হচ্ছে যে এই গভর্নমেন্টের কোনো ম্যান্ডেটই নেই, যেহেতু এটা কমপ্লিটলি একটা আনইলেক্টেড গভর্নমেন্ট, এদের কোনো ম্যান্ডেটই নেই কনস্টিটিউশনে কিছু করার। এবং সেটা সাধারণ মানুষদের মধ্যেও, সাধারণ মানুষদের মধ্যে দেখো, একটা কথা হচ্ছে ওখানে সাধারণ মানুষের না এখন ইনফ্লেশন নিয়ে এত মাথা খারাপ। আমরা এতক্ষণ বলছিলাম যে ইন্ডিয়াকে ছাড়া ইনফ্রাস্ট্রাকচারে চলবে না, অনেক কিছুতে চলবে না। ডিম, ইন্ডিয়াকে ছাড়া ডিমের দাম যেভাবে চড়ছিল, ইন্ডিয়া যদি এখন ডিম বন্ধ করে দেয় তাহলে সেটা একটা মেজর ক্রাইসিস সিচুয়েশন হয়ে যাবে, এতটাই ডিপেন্ডেন্স। তো কাজেই কনস্টিটিউশন নিয়ে একটা প্রচন্ড স্ট্রং ফিলিং আছে ওখানে যে এই গভর্নমেন্টের সে ম্যান্ডেট নেই। এনিওয়ে, এবারে আমি তোমার প্রশ্নটা যেটা ছিল সেটাতে আসছি। একটা না প্রচন্ড কি বলবো, একটা সাবলিমিনাল, এই যে আমার আগে যারা বক্তা ছিলেন তারা বলছিলেন যে একটা চেষ্টা চলছে অ্যান্টি ইন্ডিয়া ফিলিং তৈরি করার এবং ইন্ডিয়াকে একটা ভিলেন হিসেবে দাঁড় করার, মানে করার। যেরকম রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নিয়ে অনেক আশা ছিল, সেটা এখন ন্যারেটিভটা হচ্ছে যে ইন্ডিয়ানরা পালিয়ে গেছে সেই জন্য নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হবে না, ইলেকট্রিসিটি সিচুয়েশন ইমপ্রুভ করবে না। মজাটা হচ্ছে যেই ঢাকায় গিয়ে বাংলায় কথা বলা যায়, হ্যাঁ, কোন দেশ থেকে তুমি এসছো সেটা জাস্ট লোকের আর ম্যাটার করে না, তখন আর ইন্ডিয়া ম্যাটার করে না, বাঙালি ম্যাটার করে, তখন বাঙালি ম্যাটার করে। এবং আমাকে অ্যাকচুয়ালি লোকে এরকমও বলেছেন যে আপনার সঙ্গে কেন কথা বলবো, আপনি রয়্যাল এজেন্ট নন, এটা কি করে জানা যাবে, এরকম প্রশ্নও আমি শুনেছি। কিন্তু যদি একজন লোক এই কথা বলছেন, তার পাশে আরো 5 জন লোক বলছেন কিন্তু ও তো আমাদের বাঙালি মেয়ে, একদম লিটারালি এটা আমি বলছি। এবং বাংলা বা ওখানে আমি যখন হোটেলে গিয়ে ধরো জিজ্ঞেস করছি যে আমি লোকাল খাবার খেতে চাই, তো ভদ্রলোক উঠে মুখটা তুলে বলছেন আপনি ইন্ডিয়ান রেস্টুরেন্টের নাম চাইছেন। আমি না, ইন্ডিয়ান রেস্টুরেন্ট এখানে খাবো কেন, লোকাল খাবার বলতেই মানে একটা প্রচন্ড ব্রড হাসি। এবং ঢাকার একটা বেসিক ওয়ার্মথ আছে। হ্যাঁ, এবারে এই শহরটার এখন একটা খুব, শহরটার এবং দেশটার একটা খুব কি হবে ব্যাপার, তো যে মানে কবে ইলেকশন হবে, কোন রিফর্ম হবে, ইনফ্লেশন ভীষণ, ল অ্যান্ড অর্ডার একটা বিশাল প্রবলেম, কারণ পুলিশের সঙ্গে এই প্রোটেস্টে পুলিশের যা রোল ছিল। হ্যাঁ অবন্তিকা, আমাদের সময় খুব সংক্ষিপ্ত, মানে আমাদের শেষ করতেই হবে। খুবই দুঃখিত আপনার সঙ্গে একটু দেরিতে যোগাযোগ হলো, কিন্তু এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার ইচ্ছা রইল নেশন টাইমের পর্দায় অবশ্যই, কারণ বাংলাদেশ ইস্যু আমরা ছাড়তে পারবো না, এরপর আবার নতুন নতুন ইস্যু আসবে। এবং অবশ্যই আমি আশা করব, নিউজ টাইম আশা করবে যে আপনি আমাদের সঙ্গে থাকবেন, আপনার এই অভিজ্ঞতা এবং বিস্তারিত অভিজ্ঞতা আরও বেশি করে শুনবো, সাধারণ মানুষ শুনবেন। আজকের মতো আমাদের শেষ করতেই হচ্ছে, সময় একেবারেই শেষ। অনেক ধন্যবাদ আপনাকে, এবং যারা চোখ রেখেছেন নেশন টাইমের পর্দায় আপনারাও চোখ রাখুন, দেখতে থাকুন নিউজ টাইম, এনি টাইম, অল দ্য টাইম।